আন্টি লাইভ করেছে, ক্ষমা চেয়েছে, তুমি কি দেখেছো? আরে দেখবো না, সারাদিন ওয়েট করে আছি, ক্ষমা ক্ষমা ক্ষমা, চতুর্দিকে ক্ষমা। তো ভিডিও করতে একটু সময় লাগে, তো এদিক ওদিকে একটুখানি রেস্ট নিতে হয়, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে কিছু জিনিস বার করতে হয়, একটু অঙ্ক মেলাতে হয়, হিসাব মেলাতে হয়, যে হিসাবটা মিলিয়ে বসতে হবে না। যখন একটা কথা বলবো তখন তো হিসাব না মেলালেই তো অনেকে বলবে যে এইটা না এইটা দেবশ্রী টুকিটাকিকে ভয়েস পাঠিয়েছিল। আরে দেবশ্রী টুকিটাকিকে তো অনেককেই ভয়েস পাঠাতে পারে, ফোন নাম্বার কারুর থেকে যোগাযোগ করে পাঠাতেই পারে, কিন্তু দেবশ্রী আন্টি কি বা দেবশ্রীদি কি সেই ভয়েসের কোনো রিপ্লাই বা উল্টো কিছু সহমত জানিয়েছে? জানায়নি তো। তো যাই হোক, আবার মাধ্যম করেছে, সেই মাধ্যমে দেবশ্রীদি কি সম্মতি জানিয়েছে? জানায়নি তো। সেই জন্যই তো হয়ে গেছে প্রবলেম। কারণ এই খেলাটা অনেক দিন ধরে চলছিল, এই ক্ষমার খেলাটা। বলবো আজকে অঙ্কটা পুরো মিলিয়ে দেবো। এই ক্ষমার নাটকটা অনেক দিন ধরেই চলছিল, কিন্তু জল যখন মাথার উপর দিয়ে চলে গেছে তখন একদম অন ক্যামেরায় আসতে হয়েছে। কালকে পায়েল চক্রবর্তী আমাকে একটা কমেন্ট করে ক্ষমা চেয়েছে। অবশ্যই তোমাদের বলবো, কারণ সকালে যে ভিডিওটা তোমরা জানো আমি রাতে করি, ওই ভিডিওটা করার পরেই আমি দেখলাম পায়েল চক্রবর্তীর একটা, আমি তোমাদের ওই ভিডিওটায় বলেছিলাম দীপ্তিদিকে একটা কমেন্ট করেছে। তো আমি ভাবছিলাম যে কমেন্ট আমার কাছেও আসবে। তা আমি যখন ভিডিও টিডিও এডিট করেছি তারপরে দেখি আমার কাছেও একটা ক্ষমার কমেন্ট এসছে। তো সেটা নিয়ে তো অবশ্যই বলবো পায়েল চক্রবর্তীকে। আর ওইদিকে দুই দিদির, পায়েলওয়ান আর ওই দিদির বড়দিদির একটা লাইভ এসছে। ক্ষমা করার আমরা কি? তো যাই হোক, এটাকে ক্ষমার ভিডিও বলে? এটাকে ক্ষমার ভিডিও বলে আদেও? না, আমি বলছি না কেঁদে কেটে পায়ে ধরে কান ধরে ক্ষমা চাইতে হবে বা করতে হবে না, কিন্তু এইটা কি সত্যি ক্ষমার ভিডিও ছিল নাকি শুধু? যাই হোক, বলবো আজকে হিসাবটা তো অনেক দিন ধরেই চলছিল এই ভেতরে ক্ষমার কেসটা। ক্ষমা যদি ভেতরে সাল্টে নেওয়া যায়, ক্ষমার কেসটা অনেক দিন ধরেই চলছিল, হয়তো অনেকে ক্ষমাও করে দিয়েছিল, বিশ্বাসও করে ফেলেছিল, কিন্তু যখন মাথার উপর দিয়ে জল চলে গেছে তখন আর মুখ বন্ধ হয়ে গেছে, তখন আর মুখে কোনো সাড়া নেই, তখন এই যে সামনে আসতে হয়েছে, বলবো সেই কথাগুলো। আর ম্যান্ডির ক্ষমা চাওয়া, ম্যান্ডি তলে তলে সবার কাছে ক্ষমা চেয়েছে, আমি বলেছিলাম না তোমাদের? বলেছিলাম ম্যান্ডি তলে তলে সবার কাছে ক্ষমা চেয়েছে, যখন তারা সেই ক্ষমা করেনি বা বিরূপ মন্তব্য যখন করেছে, তোমাদের একটা পোস্ট আমি দিয়ে মানে একটা দিয়েছিলাম, কমেন্ট পড়িয়েছিলাম, আমি তো ছোট, আমি কি এমন করেছি, একটু উস্কানি অপরাধ করেছি, একটা ভিডিও দিয়েছিলাম না? বুঝে গেছিল ক্ষমা ওর জন্য নয়, বা আমি ক্ষমা করার কে, আমরা ক্ষমা করার কে। তারপরেও যখন বুঝে গেছে নেই, ডাল আর এবার গলবে না, এইবার ডাল আর গলবে না, তাই জন্য আবার একটা কমেন্ট এসছে। তো যাই হোক, সেই কমেন্ট আর আমি পড়বো না, কারণ আছে, বলবো তোমাদের যে এইটা অনেক দিন ধরেই চলছে, একে দিয়ে ওকে দিয়ে তাকে দিয়ে, মানে দুপাশ থেকেই চলছিল, কোনো পাশেরই সাড়া, আমার কথা আমি বলছি, পাইনি। আজকে শিল্পীর একটা ভিডিও দেখলাম, শিল্পীর ভিডিওতেই একই মনে হলো, যে যখন দেখেছে যে ক্ষমা তো আর করা যায় না, মানে ক্ষমা তো আর পায়নি বা আর বিশ্বাসের জায়গাটা নেই, তারপরে বোধহয় শিল্পীকে আবার একটা, আমাকে যে চোতা পাঠিয়েছে সেই চোতা ওই কী বলে যেন ওটাকে, কপি পেস্ট করে পাঠিয়ে দিয়েছে মনে হলো শিল্পীর কথাবার্তাতে। তো যাই হোক, চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও, মিলিয়ে দেবো তোমাদের অঙ্কটা। যখন মাথার উপর দিয়ে জল চলে গেছে তখন এই যে উদয় হয়েছে ক্ষমা চাইতে, কিন্তু ভেতরে চলো বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা ডে 1 থেকে জানো, একদম যখন জাস্ট আগুনটা, মানে এই 5 সোল সিস্টারের এই যে ভেতরে একটা গণ্ডগোল লেগে গেছিলো, এবং আমরা সবাই বুঝতে পারছিলাম কিরে বাবা কী হলো, চিতাভস্ম থেকে না কোথা থেকে যেন ভালোবাসা উঠে এসেছিলো, সেই ভালোবাসায় এরকম কেন লাগছে, এরকম ছাড়া, এ ওকে ঠুকে কথা বলছে, ও ম্যাক্সির ব্যবসা করছে, কোথায় যেন একটা মিল পাচ্ছিলাম না। তো তারপরেই যখন একটু করে আসছিল, তখন হঠাৎ আমার কাছে একজন ফোন করে। অবশ্যই এখন তোমরা জানো, কিন্তু আমি বলবো না, তোমরা জানো কে আমাকে ফোন করে বলছে, দেবশ্রীদি অমুকে তোমার সাথে একটু কথা বলতে চায় বা তোমার কাছে একটা ভয়েস পাঠাতে চায়।
আমি বলছি না, আমার ফোন নাম্বার দেবে না, বা ভয়েস পাঠাতে চায় আমার সাথে ডাইরেক্ট যোগে না, তাহলে তোমাকে আমি একটা ভয়েস পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমাকে একটা ভয়েস পাঠিয়ে দিয়েছে, আর সেটা নিয়ে আমি প্রথমে ভিডিও করিনি, আজকে নিট অ্যান্ড ক্লিন বলি। এবং সে আরও একজন ক্রিয়েটারকে বলেছে, সে ভিডিওতে বলে দিয়েছে, তলে তলে যোগাযোগ চলছে, যোগাযোগ করার চেষ্টা হচ্ছে, তখনও কিন্তু আমি কিচ্ছু বলি না। তারপরে সে দুটো ভিডিও করার পরে যখন দেখলাম যে হ্যাঁ ব্যাপারটা আসছে সোশ্যাল মিডিয়াতে, তখন আমি মুখ খুললাম, তখন আমি বললাম যে হ্যাঁ আমার কাছে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। এই হয়েছে ব্যাপার। এইবার উল্টো দিকের মানুষগুলো ভাবলো যে আমি একটু হিংস দিয়ে ফেলেছিলাম, যে এরকম একটা ভয়েস এসছে, এরকম একটা কথা বলেছে, খুব মন খারাপ হয়ে গেছিলো আমার, যে এরকম একটা কথা। তো যাই হোক, তখন হয়তো উল্টো দিকের মানুষগুলো বুঝে গেছিলো এই রে সব ভয়েস বানায় চলে গেছে, এটা আমি এর আগেও বোধহয় বলেছি। তারপরে হঠাৎ তোমাদের বলেছি যে হোয়াটসঅ্যাপে আমার ফোন নাম্বার জোগাড় করে একটা ভয়েস এসেছিলো, হাই হ্যালো কিচ্ছু করিনি, কিচ্ছু না। তো একটা ভয়েস এসেছিলো, জাস্ট ভয়েসটা শুনেছি, তারপরে দেখেছি ভয়েসটা ডিলিট হয়ে গেছে। আর হলে কী হবে, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো সেই ভয়েসটা এসছে, দেখলাম হ্যাঁ একজনকে নিয়ে, একজন ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে একটা ভয়েস এসছে। এইবার হয়ে গেল, আমি তারপরেও আর একটা ভিডিও করলাম, এইবার হয়ে গেল যে এই রে সব বোধহয় ফাঁস হয়ে গেছে, সব বোধহয় জেনে গেছে। তখন একজন মিডিল ম্যানকে নিয়ে, এদিককার মানে ম্যান্ডির দিকের একজন মিডিল ম্যানকে নিয়ে আমাকে ফোন করলো, ফোন করে আমাকে বলল যে না না ওই ভয়েসটা তোমাকে বলেনি, আমি প্রমাণ করে দেবো। আমি কারুর নাম বলবো না, আজকে ঘটনাটা, গল্পটা বলছি তোমাদের কাছে। ওই ভয়েসটা ও অন্য একজনকে বলেছে, এই ব্যাপার। তো আমি বললাম তাই, এরকম একটা না, তোমার কাছে ক্ষমা চাইতে আসছে, তোমার কাছে ক্ষমা চাইবে, এরকম। আমি একদম স্ট্রেট কাট না করে দিয়েছিলাম, এবং সে আমাকে বলল তুমি কি সোশ্যাল মিডিয়াতে ভয়েসগুলো দেবো? না, কেন দেবো, বলার হলে মুখে বলবো। তো আমি স্ট্রেট কাট না করে দিয়েছিলাম। এটা হয়েছিল চরম অপমানে লেগেছিল। আলাম না, আমার বাড়িতেও না, এর আগেও বলেছি আমি কোথাও গিয়ে মিটও করবো না, আবার দেখা করব, আবার যাব, অসম্ভব। মানে ন্যাড়া বেলতলায় একবারই যায়। হ্যাঁ গেছিলাম হয়তো মানবিকতার খাতিরে, প্রচুর শুনে নিয়েছি। তো যাই হোক, তখন মোটামুটি গ্রুপে বুঝে গেছিলো, মানে ভেবে নিয়েছিল আমার কাছে অনেক ভয়েস চলে এসছে। আর আমি এইটা আসার পরে গলা পুরো শিওর হয়ে গেছিলাম যে আমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা গ্রুপে আলোচনা হয়েছে। এটা মোটামুটি আমি একটা আভাস পেয়েছিলাম যে আমাকে নিয়ে না, অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে কী হয়েছে আমি আমারটা বলছি, না হলে আমার কাছে ক্ষমা চাইতে আসবে কেন? আমার কাছে কি, তখনও তো কিচ্ছু আসেনি, জাস্ট বুঝেছিলাম। মানে ওই ভয়েসটা আমার কাছে এসছিলো, এবং আর একটা ভয়েস এসছিলো, কিন্তু এই যেটার এই যে ক্ষমা চাওয়াচাই হলো না, যে এটা পোস্ট হয়েছে, তখন আমার মোটামুটি আমি গেস করে ফেলেছিলাম যে আমাকে নিয়ে চরম থেকে চরম নোংরা আলোচনা হয়েছে। ইন দ্য মেন টাইমে আমাকে আর একজন আমাদেরই সহ ক্রিয়েটার ফোন করে বলেছে, হ্যাঁ দেবশ্রীদি, তোমাকে দিয়ে আরও একজনের নাম করে বলেছে, তোমরা বেশি কাছের তো, তোমাদের নিয়ে প্রচণ্ড পরিমাণে নোংরা আলোচনা হয়েছে, এবং আমার কাছেও করেছে। আমি কারুর নাম নেব না। তখন মোটামুটি আমি বুঝে গেছিলাম যে এই জন্যই ক্ষমা চাইগুলো হচ্ছে, এই জন্যই ক্ষমা চাই বা মিডিল ম্যান জোগাড় করে, বিশ্বাস করো ভেবেছিলাম হয়তো হতে পারে। যাই হোক, কাউকে অপমান করতে তো পারি না, কাউকে ভালোবেসে অপমান করতে পারি না, আস্তে করে সরে আসতে পারি, কিন্তু কাউকে অপমান করতে পারি না, এটা আমার রক্তে নেই। আবার যে তোমাকে পোষালোনার জন্য তোমাকে নোংরা দুটো গালি দিলাম অন্যের কাছে, ভাবলামই না খরগোশের মতো মুখটা লুকিয়ে রাখলাম, আমাকে কেউ দেখতে পাবে না, আমার যে পেছন পুরো দেখা যাচ্ছে সেটা খরগোশ কখনো ভাবে না। তো এদের অবস্থা হয়েছে তাই। তা মোটামুটি বুঝে গেছিলো যে আমার কাছে অনেক ভয়েস কল রিভিল চলে এসছে, পরবর্তীতে এসছিল না, এদের কারুর থেকে না, কোনো মাধ্যমে এরা হয়তো কোথাও দিয়েছিল, সেখান থেকে আমার কাছে এসছিল, এদিক থেকে এসছিল না, ওদিক থেকে কিছু আসেনি। তো আমি তখন একদম 100% শিওর হয়ে গেছিলাম যে কেন বলছি তোমাদের ডেট অনুযায়ী আজকে নিয়ে বসছি, ডেট অনুযায়ী আজকে বলবো যে আমার কাছে 14ই মে
আমার কাছে 14ই মে একটা কল এসেছিল, মিডল ম্যানের কল, যে ক্ষমা চাওয়া চাই, আমার সাথে আমার কাছে আসবে, আমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছে, তার জন্য ক্ষমা চাইবে। কিন্তু এই রকম বাজে কথা, যাই হোক সেটা আমি তোমাদের বলেছি, পাত্তা দিইনি। তারপরে তার আগে আমার ওই ভয়েসটা এসছে 13 তারিখ কি 12 তারিখে, এরকম একটা ভয়েস এসছে, ওই যে বরাহনন্দন, বলতে আর আজকে অসুবিধা নেই। তো তখন বুঝে গেছিলাম যে হ্যাঁ। তো এই তো গেল, কোথা থেকে বলছিলাম, তারপরে চেষ্টা চলেছে যে না এটা না ওটা না সেটা না, এগুলো হয়নি। তারপরে তো আস্তে আস্তে কল রিভিল হচ্ছে, আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে সবটা এসছে, এ তরফেরও এসছে, এ তরফেরও এসছে। এ তরফের কিছু কিছু জিনিস আমার কাছে এসছে কারুর মাধ্যমে, এদের কারুর মাধ্যমে না। তো তারপরে তো জেনেছি, বুঝেছি, দেখেছি। তখনও বুঝিনি যে আমাদেরকে নিয়ে এরকম একজনের বিছানায় শুয়ে দিয়েছে, আমাদের হাজব্যান্ডকে নিয়ে এই রকম চরমতম অন্যায় কথাবার্তা বলেছে। তারপরে তো একটা কলে রিভিলই হয়ে গেল, ওটা পাইল 2, একটা নোংরা কথা বলেছে উকিল, কেমন উকিল যাই হোক, একটা নোংরা কথা বলেছে, সেটা মোটামুটি প্রুফ হয়ে গেল। সেটাও আমাকে একজন করে জানালো যে ওটা দেখো, ওটা পাইল 1 না, ওটা পাইল 2। সেটাও একজন আমাকে ফোন করে জানালো, না ওদের গ্রুপের কেউ না। আবারও বলছি, স্ক্রিনশট তুলে তুলে আমাকে ইন্ডিকেট করে করে দেখালো যে ওটা পাইল 1 না, ওটা পাইল 2। দেখলাম, বুঝলাম, দেখো অন্যায় যে করে আর অন্যায় যে সয়, গ্রুপের মধ্যে এগুলো হয়েছে, সবাই দেখেছে। কেউ যদি এখন বলে যে আমাদের এখানে দিন যখন ওখানে রাত, কিন্তু পরবর্তীতে চ্যাটগুলো দেখেছে। যাই হোক, ক্ষমা চেয়েছে। তো এই তো গেল। এইবার একটার পর একটা ক্ষমা যখন দেখলো যে ক্ষমা আর হলো না, তখন আবার পাল্টা আক্রমণ হলো। ম্যান্ডির কথা বলছি, আবার একটা, মানে আমাকে ক্ষমার ভিডিও চেয়েছিল হচ্ছে 26শে মে আমাকে কমেন্ট, মানে বলেছিল যে আমি তো তোমার থেকে বয়স ও বুদ্ধিতে সব দিক থেকে অনেক ছোট, আমাকে একটু ক্ষমা করে দাও। একটুখানি অপরাধ করেছিল, যেটা আমি বলেছিলাম। তারপরে গতকাল কিংবা গত পরশু, এখানে ইয়েস্টারডে দেখাচ্ছে, তার মানে হচ্ছে গতকাল, মানে গত পরশু রাত্রে 3টের সময় মেসেজ করেছে। 3টে কততে যেন দেখলাম, 3টে কততে, ওই যেদিনকে দেখছিলে না, রাত জেগে মাল প্যাকিং করছিল, দেখছিলে না, সেই দিনকে মাল প্যাকিং করছিল, আর অনেককে হয়তো কমেন্ট করছিল, কারণ আমি টাইমটা এখানে দেখলাম তো পরের দিন সকালে উঠে যে কমেন্টটা কখন করা হয়েছে, ওই জন্য এখানে ইয়েস্টারডে দেখাচ্ছে, আর অ্যাকচুয়ালি পরশু দিন ভোরবেলা। তখন যখন দেখেছে যে আর তো হবে না, সব ফাঁস হয়ে গেছে, ওইদিকে বেরিয়ে গেছে আমাদেরকে কি বলেছে, আমাদের হাজব্যান্ডকে কী বলেছে, এবং আরও অনেক কথা হয়তো আছে, বা আরও অনেক কথা হয়তো এইসব আন্টিদের কাছে চলে গেছে, তখন ফার্দার একটা কমেন্ট করেছে যে বলেছে ঠিক করেছে, কারণ এখানে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, ক্ষমা আমাদের চাইতে হবে, আমাকে চাইতে হবে, কারণ আমি ওকে 3 বছরের আগের কথা বলেছিলাম, মানে ওরকম একটা দিয়েছিল আমাকে, ওরকম একটা কমেন্ট করেছিল যে না, ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ ক্ষমা কে করবে, প্রশ্নই নেই কোনো। ক্ষমা চাওয়ারই বা কী দরকার, আবার বলারই বা কী দরকার, আবার এটাও বলেছি কমেন্টটা পড়ে পড়ে ভিডিও করো, প্রশ্নই আসে না, আমার মুখের কথাই যথেষ্ট, প্রয়োজন হলে শো করে দেবো, ঠিক আছে। তো যাই হোক, এত বড় চোতা আমাকে লিখেছে, মনে হয় শিল্পীকেও লিখেছে, আর কাকে কাকে লিখেছে জানি না, কারণ শিল্পীর ভিডিওটা দেখে বুঝতে পারলাম যে সেই সময় কাউকে নিয়ে ভিডিও করেছিলাম জন্য, সেই জন্য তার রাগ হয়েছিল, সেই জন্য এই কথাগুলো বলেছিল। কিন্তু মিলিয়ে দেখো যে এর থেকেও অনেক নোংরা কথা ওকে বলা হয়েছে, বা অনেকে বলেছে, যেগুলো সত্য ঘটনা উঠে এসছে সেগুলো বলেছে, বা এখনও 3 বছরের কাহিনী খুললেই, ইউটিউব খুললে অনেক কি হার্টফাট এরকম সব চ্যানেল, হার্টবিট নাকি এরকম সব চ্যানেলে এখনও পর্যন্ত জল করছে, সেই সব ভিডিওগুলো আছে। তাই লিখেছে, কেন আমাকে যা লিখেছে শিল্পীকেও মনে হয় তাই লিখেছে। শিল্পী ভিডিওতে যেয়ে বললাম যে ওই যে ওকে নিয়ে ভিডিও করেছিলাম, তাই জন্য। শিল্পী তো বললো ওই টাইমে নাকি ও ভিডিওই করেনি, কারণ ওর মেয়েদের পরীক্ষা ছিল, তো আমার আবার দেখতে হবে, তাই জন্য বলেছে না, ক্ষমা টমার ব্যাপারই নেই। তারপরে একটা মানে হোয়াটসঅ্যাপে করেছে, এরকম সবাইকেই করে, কেউ প্রকাশ করে কেউ করে না, এরকম অনেকের সাথেই পরিচয় থাকে, মানে কথাবার্তা হয়, কেউ বলে কেউ বলে না, ঠিক আছে। তো এরকম চেয়েছে, তা শুনলাম অনেকের কাছেই নাকি এরকম ক্ষমা টমা চেয়েছে।
আর এরকম পরবর্তীতে একটা স্টেটমেন্ট পাস করেছে, যে স্টেটমেন্টটাই বলেছে না এই জন্য করেছি, সেই সময় আমি সুন্দর করে সংসার করছি আর তোমরা ওকে নিয়ে বলেছ তাই জন্য ওই নোংরা নোংরা কথাগুলো বলেছে, এরকম একটা ক্ল্যারিফিকেশান দিয়ে একটা চোতা লিখে দিয়েছে। ঠিক আছে, তারপরে তো বললাম সঞ্জয়ের দিকে তাকিয়েছিলাম যে যেহেতু সঞ্জয় এখানে জড়িয়ে আছে, সঞ্জয়ের বউ জড়িয়ে আছে, আমাদের হাজবেন্ডরা জড়িয়ে আছে, দেখি সঞ্জয়ের কি আপডেট। শক্তেরে ভক্ত নরমের জম, তাই না? যখন সঞ্জয় বলল ওই দিক থেকে যে ক্ষমা চাওয়া উচিত, এমন কথা বলেছে ক্ষমা চাওয়া উচিত, সেই জন্য টাইম দিয়ে দিয়েছিল, জন্য লাইভ করে এসে ক্ষমা চাইতে হলো। এটা ক্ষমা কার কাছে চাইলো? শুধু সঞ্জয়ের কাছে চাইলো, নামটা উল্লেখ করে, আর বলল যাদেরকে কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, যাদের জন্য আমাদের তাদের চোখের জল পড়েছে, তাদের জন্য বাই হার্ট ক্ষমা। তাই না? আমি আবারও বলছি, ক্ষমা করার আমরা কেউ নই, কিন্তু একটা জায়গায় মনে হচ্ছে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জিত হয়েছে, সে যেভাবেই হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জিত হয়েছে। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাবে ধান, তো এই হচ্ছে আসল ঘটনা। তো এটাকে যদি তোমরা ক্ষমা, আমাকে আমার কমেন্ট বক্সে প্রচুর মানুষ বলে গেছে যে এটাকে ক্ষমা বলে না। দেখো, ওরা ওদের কাজ করেছে, ওরা ক্ষমা চেয়েছে বা চায়নি তাতে কিচ্ছু এসে যায় না, ওরা কেমন আলটিমেটলি সবার চোখে সেটা প্রমাণ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন আমার থেকে গেল একটাই, সেটা হচ্ছে যে এই নোংরা কথাগুলো বললো, আদেও এরা তো বলেইছে, কারণ এরা, আবারও বলছি, এরা কোনো ক্রিয়েটার না, এরা শুধু অন্যায়কে সঙ্গ দিয়েছে, অন্যায়কে সাপোর্ট করেছে, সমান অপরাধী এরা। কিন্তু যে সোশ্যাল মিডিয়াতে রয়েছে সে যেভাবে আমাদেরকে অপমান করলো, তার কোনো ক্ষমা নেই, তার কোনো আপডেট নেই, যে সে যেগুলো করেছে সেগুলো বলেছি, বা সে ঘটনা প্রসঙ্গে উঠে আসে। অন্যায় বলিনি তো, মিথ্যে না তো, যদি বলে থাকি, আমার মনে পড়ছে না, আমি দেখবো ভিডিওগুলো আবার, বলে অন্যায় বলিনি তো, মিথ্যে বলিনি তো, ভুল বলিনি তো, যদি বলে থাকি ঠিক করেছি এবং সঠিকটাই বলেছি, তাহলে সে এই যে কথাগুলো বলেছে তার কোনো প্রমাণ আছে? এই যে আমাদেরকে নিয়ে সঞ্জয়কে নিয়ে যে কথাগুলো বলেছে, আমাদের হাজব্যান্ডকে নিয়ে যে কথাগুলো বলেছে, তার কি কোনো প্রমাণ ওর কাছে আছে? কিন্তু ও যেগুলো করেছে যদি বলে সেগুলোর প্রমাণ আছে সোশ্যাল মিডিয়াতে, তাহলে সে ক্ষমা চাইবে না? সে ভেতরে ক্ষমা চাইবে, আর যখন ক্ষমা পাবে না তখন আবার তাদের বলবে যে ক্ষমার কোনো প্রশ্নই নেই, এই আমি সুন্দর সংসার করছি, তাই জন্য এই কথাগুলো বলেছি। তাহলে প্রত্যেকে কি যেগুলোর নাম না হয়েছে বলি, এই যে আমি 3 বছর আগেকার কাহিনী বলেছি, সেই জন্য বলেছে সুন্দর করে সংসার করছি, তাই এই সমস্ত কথা বলেছে। তাহলে আমার নাম ছিল, শিল্পীর নাম ছিল, দীপ্তিদি ছিল, সীমা ছিল, রিম্পা ছিল, বংজয়শ্রী ছিল, সবাই ভুল বলেছে। তাহলে সবাই 3 বছর আগেকার কাহিনী বলেছে, সেই জন্য সবাইকে এই ধরনের গাল দিয়ে ভিডিও করা, মানে এই ধরনের গাল দিয়ে গ্রুপে কথা বলা হয়েছে, সম্বোধন করা হয়েছে। তাহলে প্রত্যেকে যদি করে থাকে, তাহলে ভুল করেছে তারা, ভুল বলেছে তারা। আবারও বলছি, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, বুঝতে পেরেছো? তো আমার প্রশ্ন একটাই, যে এত বড় চরম অপমান করলো, যে এরকম চরম অপমান করলো, তার কোনো ব্যাপার নেই, তার কোনো গিল্টি ফিল নেই, সে তলে তলে যখন ক্ষমা চাওয়ার একটা চক্র রচনা করলো, যখন দেখলো কারোর থেকে সেরকম সাড়া পেল না, আমি দুজনের কথা বুঝতে পেরেছি, দুজনের কথাই বলছি, তখন সে উল্টো আবার একটা করে চোতা ধরিয়ে দিল সবাইকে অন ক্যামেরায়, তার কোনো ভূমিকা নেই, ক্ষমা চাওয়ার ব্যাপার নেই। আর রইল ওদের দুজনের ক্ষমা চাওয়া, ক্ষমা চেয়েছে কিছু বলার নেই। যাই হোক, আবার বলছি, ক্ষমা করার আমরা কেউ নেই, ভগবান ক্ষমা করুক এদের শুভবুদ্ধি হোক। হ্যাঁ, আর একটা কথা বলি, আর একজন আমার কাছে ক্ষমা চাওয়ার করেছিল 28শে মে, আমি না এইগুলো বলছি, 14ই মে একটা জায়গার থেকে এসেছিলো, তার আগে 12 তারিখে বোধহয় ওই ভয়েসটা এসেছিলো, ডেটগুলো ঠিকঠাক বলতে পারছি কিনা জানি না। এই রকম পরপর সব ভেতরে ক্ষমা চলছিল, তারপরে এই ভয়ঙ্কর সত্যটা আমাদের সামনে এসছে।
কারণ এরা ভেবে নিয়েছিল যে আমার কাছে অনেক কিছু চলে এসছে। ওটা একটুখানি ঠুকে দিয়েছিলাম, একটুখানি ক্লিক বেট বলে না, ক্লিক বেট খেলেছিলাম। আর কেন খেলেছিলাম? যখন ভেবেছিলাম যে আমার কাছে ক্ষমা চাইতে আসতে হবে, আসছিল, আসার পারমিশন চাইছিল, তখন বুঝেছিলাম যে কতটা নোংরা কথা বলতে পারলে এটা হতে পারে। সেটা একটা গেস করেছিলাম, আর সেটাই সত্যি হয়ে গেছে, বুঝেছো? তো যাই হোক, কালকে পায়েল চক্রবর্তী, সেও অনেক রাত্রিরে আমাকে একটা কমেন্ট করেছে, দেখো এ তার গ্রুপে নেই যে স্ট্রিম লাইভে এর জায়গা হবে, এও তো হবে না। আর সবথেকে বড় কথা, এ যাকে সাথ দিয়েছিল সেই কিন্তু এর পর্দাফাঁস করে দিয়েছে, কারণ নালে এরটাও জানতে পারতাম না। ওই 2 এর নিচে এমন করে দাগ দিয়েছিল, 2টা দেখা যাচ্ছিল। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো চোখে না পড়লেও ভিউয়ার্সরা আছে, একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ওই দেখো, ওই দেখো ওখানে 2টা দেখা যাচ্ছে, ওটা পায়েল 2, বুঝতে পেরেছ? তো যাই হোক, এইভাবেই সত্য সামনে আসে, সবার মুখোশটা এইভাবেই খোলে, ঠিক আছে? লিখেছে দেবশ্রী আন্টি, জানি ক্ষমা চাওয়ার মুখ নেই, যদিও আমি আপনাকে কোনো নোংরা গালি বা অন্য নোংরা কথা কাউকে জড়িয়ে বলিনি, তাও আমার ভুল আছে, অবশ্যই ভুল আছে। গ্রুপে যে অন্যায় যে করে আর অন্যায় যে সয়, ভুল আছে যে আমি ওই গ্রুপে ছিলাম, এই সব নিয়ে আলোচনায় আমিও ছিলাম, তাই আমি সমান অপরাধী। আমার জীবনের সবচেয়ে বড় ভুল, ওই গ্রুপ আমার জীবনের সবচেয়ে ক্ষতি করেছে, সেখানে আমিও তাদের সাথে সায় দিয়ে গেছি। ভালো মন্দ বিচার বুদ্ধিতে ছিলাম না, মোহের ভালোবাসায় আমার সব শেষ হয়ে গেছে। আমি আমার ভুল খুব ভালো বুঝতে পেরেছি। এখন বুঝে আর কি হবে, যা ক্ষতি বা যা ফেস লস হয়ে গেছে আমার, এর জন্য আমি দায়ী। ফেস লস কিচ্ছু হয়নি, কারণ তুমি একজন ক্রিয়েটার নও, তুমি সোশ্যাল মিডিয়াতে তোমার মুখ দেখাওনি, সেই একদিন দেখিয়েছো, তবুও তোমার গিল্টি ফিল হয়েছে যে এদের সঙ্গে মিশে ভুল করেছো। আচ্ছা, ফেস লস কতটা হয়েছে জানি না, লস হয়েছে তোমার নিজের বিবেকের কাছে হয়তো ছোট হয়ে গেছো, সেটা আমার মনে হচ্ছে যে নিজের বিবেকের কাছে ছোট হয়ে গেছো, ঠিক আছে? আর বুঝে গেছো আদেও কেউ কারুর বন্ধু ছিলে না, কেউ কারুর বুনু বা দিদিভাই ছিলেই না। আমার এর জন্য আমি নিজেই দায়ী। আপনি আমার কাছে অনেক সম্মানের, পারলে ক্ষমা করবেন আন্টি, আমি ক্ষমা করার কেউ নই, তবুও তুমি এই মেসেজটা করেছো, পড়লাম ওই জন্য। আর সম্মানের কথাটা ছেড়েই দাও, বুঝতে পেরেছো? ভালো থাকবেন, এই ভুল আমার থেকে আর কোনো দিন হবে না, এটা যেন না হয় আর। এটা আজকে তুমি ধরা পড়েছো, তাই এসে ক্ষমা চেয়েছো, তাই নিজেকে গিল্টি ফিল করছো, কিন্তু এইরকম কোনো দিন আর করো না কারোর সাথে, ভগবানও সহ্য করে না। দেখেছো সত্যগুলো কেমন সামনে চলে এসছে, যে অন্যকে নিয়ে এতদিন বলে এসছে, দেখো তার সত্যগুলো কিভাবে সোশ্যাল মিডিয়াতে তার মুখ দিয়েই চলে এসছে। এগুলোকেই বলে ভবিতব্য, এগুলোকে বলে কর্মফল, বুঝতে পেরেছো? এগুলোকে বলে কর্মফল। আর রইল ক্ষমা, আমার মনে হলো যেন এটা সত্যি কথাই একজনের চাপে পড়ে এই ভিডিওটা করা, মানে এই লাইভটা করা, এটা আর কিচ্ছু না। একজনের চাপে পড়ে, কারণ তো একটা আছে, কারণ ছাড়া এরা কোনো কাজ করে না, কারণ তো একটা আছে, সেটা সোশ্যাল মিডিয়াতে অনেকেই বুঝতে পারছে, অনেকেই জানে, অনেকেই বুঝতে পারছে, ঠিক আছে? আর যদি ভেতরে ভেতরে ক্ষমাগুলো সালটে নিতে পারতো, আমি জানি না এই ক্ষমার ভিডিওটা আসতো কিনা। তবে এই দুজনের মধ্যে ওদের যে একান্তই যে বুনুরও থাকা উচিত ছিল, কারণ সমান দোষী সেও দোষী। শুধু দিদিরা উঠলো আর বুনু চুপ করে ঘরে বসে থেকে লাইভটা অ্যারেঞ্জ করে দিল বুনুর বর, আর বুনু বসে লাইভটা দেখলো না। এখানে বুনুরও থাকার দরকার ছিল, বুনুরও ওঠার দরকার ছিল, ঠিক আছে? বড় ক্রিয়েটার তাই কি ভাবছে, এটুকুই বললাম। ক্ষমা পরম ধর্ম, ঠিক আছে? চলো, মানুষগুলোকে অন্তত চিনতে পারলাম, ঠিক আছে? চলো, আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম। তোমাদের কি মনে হলো? দেবশ্রী আন্টি ঠিক করেছে? একদম ডে 1 থেকে তোমাদের বলে গেলাম দেবশ্রী আন্টির সাথে কি হয়েছে, বা দেবশ্রীদির সাথে কি হয়েছে। দেবশ্রীদি কারুর সাথে সাথ দেয়নি, এই যাত্রায় কারুর সাথে সাথ দেয়নি, ঠিক আছে? মাঝখানে আবার একটু বিশ্বাস করতে ভেবেছিলাম, হতেও পারে, না,
এরকম হতে পারে না। যেটা শিল্পী বলেছে যে দেবশ্রীদি বিশ্বাস করেনি, হ্যাঁ ফোন করেছিল শিল্পী যে তোমাকেই দিদিভাই বলেন, না না এই ধরনের কথা, যাই হোক বলেছে তো, কাউকে না কাউকে বলেছিল। যাই হোক, কোথাও যেন একটা ভেবেছিলাম নাও হতে পারে, নাও হতে, ওই যে বললাম বিশ্বাস, বিশ্বাস, তারপরে বিশ্বাসের চরম জায়গায় আঘাত করলো, দেখলো এরপরে আর বিশ্বাস করাতে পারবে না, তাই জন্য এই যে ক্ষমা, আর কিচ্ছু না, তাই জন্য এই ক্ষমা। মুখোশের আড়ালে এদের ভয়ঙ্কর রূপ এক একটা, সেটা সামনে চলে এসছে, ঠিক আছে। আর এটার খুব দরকার ছিল, খুব দরকার ছিল। চলো আর একটা ভিডিও নিয়ে যদি পারি আসবো, নাহলে কালকে সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার বলে গেলাম যে এই যে পুরো রাজনীতিটা হয়েছে, আমার সাথে যেটা হয়েছে সেটা বলেছি, হয়তো যাদের সাথে যোগাযোগ ছিল প্রত্যেকের সাথেই এই একই কাহিনী হয়েছে। কাউকে মলম দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, কাউকে মলম দেওয়ার পরে যখন মলমটা কাজে হয়নি, আবার জ্বালা পোড়া লেগে গেছে, তখন পাল্টা আবার একটা কমেন্ট করেছে। বুঝতে পেরেছো? এটা আর কিচ্ছু না, জ্বালার বহিঃপ্রকাশ। চেষ্টা চালিয়ে গেছিলো, চেষ্টা সাকসেস হয়নি, ঠিক আছে। সাকসেস কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হয়েছে, জয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হয়েছে, আর এটা মোক্ষম জয়। কাউকে ম্যানিপুলেট করতে পারিনি এ যাত্রায়। বুঝতে পেরেছো? টাটা।